এখন কনস্টিটিউশনের মধ্যে আমরা ঢুকবো। তো ঢুকতে গিয়ে আমাদের প্রথমে যেটা বাঁধবে সেটা হচ্ছে প্রস্তাবনা। একটা বই খুললে যেরকম আমাদের প্রথমে মুখবন্ধ বা প্রস্তাবনা বাঁধে, ঠিক একই রকম ভাবে আমাদের সংবিধানের প্রস্তাবনাটা আমাদের জানা অত্যন্ত জরুরি। আর এখান থেকে ম্যাক্সিমাম এক্সামে কিন্তু কোশ্চেন আসে। শুধু তাই না, যদি তুমি পরবর্তীতে সিলেকশন হও, ইন্টারভিউর জন্য ডাক পাও, তো সেক্ষেত্রে এই প্রিয়াম্বেল থেকে প্রচুর প্রশ্ন করে ওরা। ওকে, তো বুঝতেই পারছো আমাদের এই প্রিয়াম্বেলটা কত বেশি ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই বলবো, এই যে যে প্রিয়াম্বেল শব্দটা, এই শব্দটা কোথার থেকে এসছে না, এই শব্দটা একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন ওয়ার্ড থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো এই প্রিয়াম্বেল আসলে কি। প্রিয়াম্বেলটা হচ্ছে আসলে কোনো একটা, মানে কোনো একটা বলতে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ইন্ট্রো পার্ট বলতে পারো, বা ইন্ট্রোডাকশনের পার্ট বলতে পারো। ঠিক আছে, এবার দেখো যদি আমরা আরো ব্রিফলি দেখি প্রিয়াম্বেলটা আসলে কি, তাহলে আমরা দেখতে পাবো যে না, প্রিয়াম্বেলটা কি কি সিগনিফাই করছে না, কোনো একটা অ্যাক্ট, কোনো একটা অ্যাক্টের কি ইন্ট্রো, অথবা সেই অ্যাক্টের পারপাস কি, সেই অ্যাক্টের ফিলোসফি বা কি আছে, এবং সেই অ্যাক্টটা আমরা কিভাবে ইউজ করছি, এবং তার আইডিয়াই বা কি। ঠিক আছে, অথবা যদি আমি দেখি সেই অ্যাক্টের অবজেক্টিভস কি আছে, অথবা আমি যদি দেখি সেই অ্যাক্টের প্রিন্সিপালস কি আছে। তো মোদ্দা কথা হলো, কোনো একটা অ্যাক্টের ইন্ট্রো পার্ট, তার ইউজ, তার অবজেক্টিভস, তার প্রিন্সিপালস, তার আইডিয়া, ঠিক আছে, তার ইউজেস, তার ফিলোসফি, এইগুলো নিয়েই কি আছে না, প্রিয়াম্বেল কিন্তু তৈরি হয়। তাহলে বুঝতেই পারছো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রেও ঠিক তাই, একই রকম। টোটাল ইন্ডিয়ান কনস্টিটিউশনের একটা সারাংশ বলতে পারো কিন্তু আমাদের এই প্রিয়াম্বেলটা। ওকে, তো চলো শুরু করি। প্রথম যে কনসেপ্টটা আমাদের জানা জরুরি সেটা হচ্ছে এই প্রিয়াম্বেল আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোথা থেকে আসলো এবং কিভাবে আসলো। ঠিক আছে, চল দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রিয়াম্বেলের জন্ম হয়েছে বা প্রিয়াম্বেলের আবির্ভাব হয়েছে জওহরলাল নেহেরুর হাত ধরে। জওহরলাল নেহেরুর হাত ধরে কত সালে? 13ই ডিসেম্বর 1946। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ তো? মানে আজকে একটু কথা বলতে আমার প্রবলেম হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ তো? একবার একটু কনফার্ম করো তো, প্রবলেম হচ্ছে না তো? হ্যাঁ, হ্যাঁ, শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ওকে, চলো চলো। তাহলে আমি কি বলছিলাম, যে আমাদের সংবিধানে এই প্রিয়াম্বেলটা কোথার থেকে আসলো সেটা যদি আমরা দেখি, তাহলে আমাদের প্রথমেই চোখে পড়বে 13ই ডিসেম্বর 1946। ঠিক আছে, এই যে ডেটটা দেখতে পাচ্ছ, এই ডেটে গান্ধীজি একটা কাজ করে। আমি তোমাদের যখন মেকিং ইন্ডিয়ান কনস্টিটিউশন করিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে এই সময় গান্ধীজি কিন্তু অবজেক্টিভ রেজুলেশন নিয়ে আসে। ঠিক আছে, তো এই অবজেক্টিভ রেজুলেশনটাই পরবর্তীকালে কত তারিখে, 22শে জানুয়ারি 1947-এ এটাকে ড্রাফট করা হয় অ্যাজ এ প্রিয়াম্বেল আকারে। ওকে, তাহলে আমি কি বললাম, যে 13ই ডিসেম্বর 1946 জওহরলাল নেহেরু কি করে, অবজেক্টিভ রেজুলেশন নেয়। সেই অবজেক্টিভ রেজুলেশনটায় 22শে জানুয়ারি কি হয়, 22শে জানুয়ারি 1947-এ কিন্তু ড্রাফট হিসেবে প্রিয়াম্বেল আকারে কিন্তু আমাদের সংবিধানে নিয়ে আসা হয়। এবার একটু জেনে রাখা ভালো যে প্রথম আমাদের টোটাল ওয়ার্ল্ডে প্রথম যে প্রিয়াম্বেল যে সংবিধানে যুক্ত হয়েছিল সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা ইউএসএ সংবিধানে প্রথম প্রিয়াম্বেল যুক্ত হয়েছিল। কত সালে? 1787 সালে। ওকে, 1787 সালে প্রথম কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কি যুক্ত হয়েছিল না, সংবিধানের সাথে প্রিয়াম্বেল যুক্ত হয়েছিল। ঠিক আছে, এবার দেখো এখান থেকে আরো কিছু যদি আমি কনসেপ্ট নিয়ে নিই, ঠিক আছে, তাহলে দেখতে পাবো যে এই প্রিয়াম্বেলকে আমাদের সংবিধানের আইডেন্টি কার্ড কিন্তু বলেছেন। কে বলেছেন? এন প্লাক্কাভিয়া কিন্তু কি বলেছেন না, আমাদের ভারতীয় সংবিধানের আইডেন্টি কার্ড বলেছেন। ঠিক আছে, তারপরে যেমন পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন আমাদের আহ, কে এম মুন্সি। তো এগুলো নিয়ে আমি পরে আবার আলোচনা করব। আপাতত যেটা জানার সেটা হচ্ছে আমাদের প্রিয়াম্বেলটা সম্পূর্ণটাই মুখস্থ করা জরুরি। আমি যেটা বলছিলাম একটু আগে শুরুতেই তোমাদের বলছিলাম
যে আমাদের ম্যাক্সিমাম এক্সামের ক্ষেত্রে প্রিয়াম্বেল থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? এক নম্বর কথা। দুই নম্বর কথা, তোমাদের যখন সিলেকশন হবে ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। আর ওভারঅল আমাদের যে সংবিধান রয়েছে, আজকে যে ওয়ার্ডগুলো আমরা পাবো সেই ওয়ার্ডগুলো সম্পর্কে যদি সম্যক ধারণা পাই বা ক্লিয়ার কনসেপ্ট পাই, তাহলে আমাদের এই পলিটি চ্যাপ্টারগুলো আরও অনেক বেশি সহজ সরল হয়ে যাবে। তো চলো আমরা এবার একটু দেখে নেব আমাদের যে টোটাল প্রিয়াম্বেলটা রয়েছে সেটা আমরা দেখে নেব, ঠিক আছে? তার আগে একটা জিনিস জেনে রাখো, যে এই আমাদের প্রিয়াম্বেলটা, এটা কিন্তু আজকে যে প্রিয়াম্বেলটা আমি তোমাদের সামনে তুলে ধরছি সেটা কিন্তু একবার অ্যামেন্ড হয়েছে, 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যামেন্ড হয়েছে বা সংশোধন হয়েছে। কত সালে? 1976-এ, ঠিক আছে? এবং এই সময় তিনটে ওয়ার্ড যুক্ত হয়েছে। তিনটে ওয়ার্ড যুক্ত হয়েছে কি কি? সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। এই তিনটে ওয়ার্ড কিন্তু যুক্ত হয়েছে। জাস্ট এইটুকু মাথায় রাখো, আমি পরে এগুলো নিয়ে আরও ডিসকাস করব। তাহলে আমি কি বললাম, যে প্রিয়াম্বেলে আমরা যেটা পাচ্ছি আজকের যে প্রিয়াম্বেলটা আমরা পড়ছি, সেই প্রিয়াম্বেলটা কিন্তু একবারে তৈরি হয়নি। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি হয়েছে না, তিনটে আরো ওয়ার্ড কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে। কি কি? সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি, ঠিক আছে? তো যাই হোক, সেইগুলো নিয়েও আমি ডিটেলসে আলোচনা করব এক এক করে, ঠিক আছে? তাহলে আমাদের প্রিয়াম্বেলটা কিসের থেকে আসলো? প্রিয়াম্বেলটা আসলো আমাদের নেহেরুজির অবজেক্টিভ রেজুলেশন, যেটা 13ই ডিসেম্বর 1946-এ নেওয়া হয়েছিল। এবং তারপর সেটাকে ড্রাফট আকারে কি করা হয়, সংবিধানের সঙ্গে যুক্ত করা হয় অ্যাজ এ প্রিয়াম্বেল হিসেবে। কত তারিখে? 22শে জানুয়ারি 1947-এ। ওকে, এরপরেই কি হয় না, এটা আবার আমাদের সংবিধান সংশোধনীর মাধ্যমে আরও এই যে ওয়ার্ডগুলো যুক্ত হয়ে বর্তমান অবস্থা ধারণ করেছে, ঠিক আছে? তো চলো আমরা এবার ওয়ার্ডগুলো দেখে নেব, বা আমাদের যে প্রস্তাবনাটা আছে সেটা সম্পর্কে ডিটেলসে কনসেপ্টটা আমরা নিয়ে নেব। দেখো তোমাদের সামনে যেটা তুলে ধরেছি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং, এটা যা আছে তোমরা দেখে নাও। সাভারিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই যে টোটাল যেটুকু লেখা তোমরা দেখতে পাচ্ছ, এই টোটালটা হচ্ছে আমাদের কি? প্রিয়াম্বেল। এটা তোমাদের প্রত্যেকের উচিত মুখস্থ করে নেয়া। এবং দেখো আমি তোমাদের এখন যেভাবে বলবো ম্যাক্সিমামটা তোমরা মুখস্থ করে নিতে পারবে, ঠিক আছে? তো চলো শুরু করি। দেখো প্রথমে যেটা ইয়েলো কালারে দেখতে পাচ্ছ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, ঠিক আছে? এটাকে কিন্তু কি বলা হয়? সোর্স বলা হয়ে থাকে, ঠিক আছে? কিসের? কনস্টিটিউশনের সোর্স কিন্তু বলা হয়ে থাকে। কেন বলা হয় একটুখানি দেখো। এই যে সংবিধান, ঠিক আছে, এই সংবিধানটা তো আমরা আমাদের নিজেদেরকে অর্পণ করেছি, তাই না? তো নিজেদেরকে যেহেতু অর্পণ করেছি, তাহলে আমরা জনগণ এই সংবিধানের জন্য মানে সার্বিকভাবে দায়ী, ঠিক আছে? তো সেই জন্য এই যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এটা কি বলছে? এটা কিন্তু কনস্টিটিউশনের যে সোর্স সেটাকে কিন্তু ইন্ডিকেট করছে, ঠিক আছে? তারপরে দেখো এই যে সাভারিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই যে পাঁচটা ওয়ার্ড রয়েছে, হ্যাঁ, এটাকে যদি আমি দেখি তাহলে দেখো ASSDR, এই যে শব্দগুলো, এগুলোকে কিন্তু বলা হয় নেচার। কি না? সংবিধানের প্রকৃতি। সংবিধানের প্রকৃতিটা যদি আমি দেখি কেমন না, সাভারিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, ঠিক আছে? এবং দেখো তারপরে আমি চারটে ওয়ার্ড দিয়েছি এখানে। আমি দিইনি, সরি, এটা প্রস্তাবনার সাথে রয়েছে। কি? জাস্টিস, লিবারিটি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, ঠিক আছে? এই যে চারটে ওয়ার্ড তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই চারটে ওয়ার্ড যে মানে রেড কালারে রয়েছে, এইগুলো কিন্তু আমাদের সংবিধানের অবজেক্টিভস হয়ে যাচ্ছে। আমাদের সংবিধানের অবজেক্টিভস হয়ে যাচ্ছে কি? জাস্টিস, লিবারিটি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। ওকে, এইবার দেখো তারপরে যেটা আমাদের বৈশিষ্ট্যের মধ্যে আসছে সেটা হচ্ছে ডেট। না, আমাদের সংবিধান আমরা কত তারিখে অ্যাডপ্ট করেছি সেই ডেটটা দেয়া আছে। নভেম্বর 1949-এ আমরা কি করেছি? এই সংবিধানটাকে অ্যাডপ্ট করেছি। কতই নভেম্বর? 26শে নভেম্বর। ওইখানে দেয়াই আছে 26 ডে অফ নভেম্বর 1949-এ আমরা কি করেছি? সংবিধানটা আমাদের নিজেদের জন্য বিধিবদ্ধ এবং স্বীকৃত করেছি, ঠিক আছে? আমাদের জন্য, ঠিক আছে? এবার দেখো, তাহলে আমি এখানে যেটা বলছিলাম যে এটা আমাদেরকে মুখস্থ করে নেওয়া দরকার। কিভাবে আমরা মুখস্থ করব? দেখো প্রথম যেটা রয়েছে আমাদের সোর্স রয়েছে। আমরা প্রথমে পেলাম কি? উৎসটুকু, হ্যাঁ। এবং দেখো উৎসের পরেই আসছে আমাদের নেচার। কি? এটার কি কি প্রকৃতির
না সাভারিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, ঠিক আছে। এবং তারপরেই যেটা রয়েছে আমাদের অবজেক্টিভ, হ্যাঁ, তারপরে কি আছে না জাস্ট ডেটটা আছে। এবার দেখো এই যে ওয়ার্ডগুলো, এগুলো পরীক্ষার সময় অনেক সময় কি দেয়, দেখো অবজেক্টিভসগুলোকে যদি আমি দেখি, অবজেক্টিভসগুলোকে আমরা মনে রাখতে পারি কি জে এল ই এফ। দেখো এইভাবে তো মনে রাখা যায়, কিন্তু আমি একটা টোটাল সেন্টেন্স বলছি, তোমরা একটু লিখে নেবে। এই সেন্টেন্সের মাধ্যমে ম্যাক্সিমাম এই যে যে ওয়ার্ডগুলো আছে পরপর পরপর তোমরা মুখস্থ করে নিতে পারবে। পরীক্ষার সময় কোনটার পরে কি হয়, কোনটার পরে কি আসে, মানে আমি যেটা বলতে চাইলাম যে সোশ্যালিস্টের পরে কি আছে, বা সেকুলারের পরে কি আছে, বা রিপাবলিকের পরে কোন ওয়ার্ডটা আসছে, এইভাবে কিন্তু পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে আমরা অনেক সময় প্রবলেমে পড়ি। তো সেই প্রবলেমটা সলভের জন্য একটা সেন্টেন্স আমি তোমাদের বলছি, সেন্টেন্সটা একটু লিখে নাও তাহলে সুবিধা হবে। সুইটি সুইটি টেল সাম সিক্রেটস টু ডাক্তার জাস্ট, ভুল হয়ে গেল তবু এখানে লিখি, জাস্ট লাইক এভরি ফ্রেন্ড। সেন্টেন্সের হয়তো আগামাথা কিছু পাবে না, কিন্তু যতটা ম্যাচিং করছে ততটাই জানার চেষ্টা করো। সুইটি টেল সাম সিক্রেট টু ডাক্তার জাস্ট লাইক এভরি ফ্রেন্ড। দেখো সুইটি, এটা আমার কি চলে আসছে, সাভারিয়ান চলে আসছে। তারপরে দেখো সাম, এটা আমার কি চলে আসছে, সোশ্যালিস্ট চলে আসছে। তারপরে দেখো সিক্রেট, আমার কি আসছে, সেকুলার চলে আসছে। ডাক্তারের ডিতে ডেমোক্রেটিক, আর এ রিপাবলিক। তারপরে দেখো জাস্টিস, জাস্ট হয়ে যাচ্ছে জাস্টিস, ঠিক আছে, জাস্ট হয়ে যাচ্ছে জাস্টিস। লিবারিটিতে লাইক চলে আসছে, ইকুয়ালিটিতে এভরি চলে আসছে, আর ফেটার্নিটিতে আমার আসছে কি ফ্রেন্ড, ঠিক আছে। তাহলে আমার কি আসছে দেখো, সুইটিতে সাভারিয়ান আসছে, তারপরে দেখো সামে আসছে সোশ্যালিস্ট, সেকুলারে আসছে কি সিক্রেট, ডাক্তার কি আসছে ডেমোক্রেটিক রিপাবলিক আসছে, তারপর দেখো জাস্ট ফর জাস্টিস, আর লিবারিটি আসছে কি লাইক, ঠিক আছে। তারপরে দেখো ইকুয়ালিটি এভরিতে আসছে ইকুয়ালিটি, এবং ফাটার্নিটি আসছে আমার কিসে, ফ্রেন্ড। তো এইগুলো তো তোমাদের মনে থাকবেই, এই সাভারিয়ান, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। কিন্তু এই পরপর যদি তোমাকে মনে রাখতে হয় তাহলে এই সেন্টেন্সটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, আর যদি কেউ মুখস্থ করতে পারো তো খুব ভালো কথা, ঠিক আছে। এবার চলে আসো, এটা বোঝা গেল। আমি আবারও বলছি যে তোমরা যদি চাও এই ওয়ার্ডটা ইউজ করে কি করতে পারো, যে না এই ওয়ার্ডগুলো পরপর পরপর মনে রাখতে পারো। আমি এখানে কিন্তু স্টার লাগাচ্ছি, এই কারণে স্টার লাগাচ্ছি, এটা মাথায় রেখো যে না এই যে ওয়ার্ডগুলো আছে পরপর পরপর কিন্তু পরীক্ষার সময় আসে। তোমাকে তোমাকে বলে দেবে যে এরপরে কি হবে, এবং অপশনে দেয়া থাকবে, তো সেটা তোমাকে বলতে হবে। যেমন ধরো বলে দিল জাস্টিসের পরে কি হবে, দিয়ে দিল ফ্যাটার্নিটি, ইকুয়ালিটি, লিবারিটি, ডেমোক্রেটিক, এরকম দিয়ে দিল। তো তোমাকে চুজ করতে হবে কি লিবারিটি, এটা এইভাবে কিন্তু কোশ্চেন আসে। ওকে, তো চলো তাহলে আমরা প্রথমে যেটা জানলাম সেটা হচ্ছে, দেখো আমরা যদি টোটাল সংবিধানটাকে দেখি, তো সংবিধানের প্রস্তাবনাটাকে যদি দেখি, তাহলে আমরা যেটা দেখতে পাবো, একটু ক্লিয়ার করে নিই, আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে কি না, এই যে ইউলো কালারের যেটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে কি আমাদের সোর্স, মানে আমাদের প্রস্তাবনার যে সোর্স আসছে সেটা কারা আসছে না, আমাদের জনগণ বা আমাদের পিপল হয়ে যাচ্ছে কি আমাদের কনস্টিটিউশনের সোর্স চলে আসছে। এবার দেখো তারপরে আমি বললাম নেচারে কারা আসছে, নেচারে এই যে পাঁচটা ওয়ার্ড আমার আসছে, তাই না, SSSDR, এইভাবে মনে রাখতে পারো, SSSDR এ আমার নেচার চলে আসছে। আর এই যে যে লাল কালারে দেখতে পাচ্ছ এইগুলো আমার কি, এইগুলো হচ্ছে আমার অবজেক্টিভস, মানে আমাদের সংবিধানের অবজেক্টিভস কিন্তু আমার এখানে চলে আসছে। এবং ফাইনালি যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে ডেট, না কত তারিখে আমরা সংবিধান নিজেদেরকে গৃহীত করেছিলাম এবং বিধিবদ্ধ করেছিলাম, সেটা কিন্তু এখানে আমাদের চলে আসছে। কত তারিখ, 26শে নভেম্বর 1949-এ কি করেছিলাম আমরা, সংবিধান নিজেদেরকে কি করেছিলাম, বিধিবদ্ধ করেছিলাম, ঠিক আছে। এবার দেখো তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার দেখো একটা জিনিস এখানে খেয়াল করে, জাস্টিস,
কোন কোন ক্ষেত্রে আমরা জাস্টিস পাবো? না, সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল, এই তিন ক্ষেত্রে আমরা জাস্টিস পাবো। তাহলে দেখো, আমাদের মুখস্থ করতে কিন্তু এখান থেকে আরো সুবিধা হয়ে যাচ্ছে। জাস্টিস আমাদের কোন কোন ক্ষেত্রে দরকার? সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল ক্ষেত্রে। তারপর দেখো, লিবার্টি কোন কোন ক্ষেত্রে দরকার? এক্সপ্রেশন, নিজের কোনো ভাব বা নিজের যুক্তি প্রকাশ করার জন্য, ফেথ, বিশ্বাসের উপর। তারপরে কি না, আমাদের ওরশিপ, আমরা যে ধর্মের লোক সেই ধর্মের মানুষের বা সরি সেই ধর্মের দেবতার যাতে দেবতা বা গডের আমরা করতে পারি, সেই ক্ষেত্রে লিবারিটি দরকার। ইকুয়ালিটি কি জন্য দরকার? না, আমরা প্রত্যেকেই সমান। আমাদের এখানে জেন্ডার বেসিস বলতে পারো, কাস্ট বেসিস বলতে পারো, কিংবা কালার বেসিস বলতে পারো, কমিউনিটি বেসিস বলতে পারো, সব ক্ষেত্রে কিন্তু আমরা ইকুয়াল, এই একটা ব্যাপার কিন্তু আমাদের থাকবে। আর ফেটার্নিটির ক্ষেত্রে যদি দেখো, সেক্ষেত্রে আমাদের ডিগনিটি খুব দরকার। হ্যাঁ, এবং ইউনিটি। হ্যাঁ, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি আমাদের জাতীয়তার ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে, এইগুলো কিন্তু খুবই দরকার। অর্থাৎ সংহতির কিন্তু আমাদের দরকার রয়েছে ফেটার্নিটির ক্ষেত্রে। তো এইভাবে কিন্তু যদি তুমি পড়ো, তাহলে তোমাদের এটা মনে রাখতে খুব একটা টাফ ব্যাপার হবে না। দেখো, প্রথমে আমাদের এই লাইনটা রয়েছে, দেন আমরা তো এটা পেয়ে যাচ্ছি SSDR, বা তুমি ওইভাবে মনে রাখতে পারো, সুইটি টেল সাম সিক্রেট অ্যাজ টু ডাক্তার অ্যাজ লাইক ফ্রেন্ড। ওকে, তো এইভাবে তুমি মনে রাখতে পারো। আর এখানে জাস্টিস আমরা কোন কোন ক্ষেত্রে পাই? সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল। লিবারিটি আমাদের কোন কোন ক্ষেত্রে প্রয়োজন হয়, ইকুয়ালিটি কোথায় দরকার, এবং ফেটার্নিটি কোন কোন ক্ষেত্রে দরকার, সেইভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। সেক্ষেত্রে তোমাদের এটা মুখস্থ করতে কিন্তু খুব একটা ঝামেলায় পড়তে হবে না। ওকে, চলো, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম, কি পেলাম এখনো পর্যন্ত? আমরা পেলাম যে না, আমাদের প্রিয়াম্বেলটা কিভাবে আসলো, কিভাবে প্রিয়াম্বেলের জন্ম হলো, এবং দেন আমরা পেলাম আমাদের প্রিয়াম্বেলটা, এবং প্রিয়াম্বেলটা আমাদের সংবিধানের কোন জিনিসগুলোকে তুলে ধরছে, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার চলো, এবার আমরা এক একটা করে শব্দ এখান থেকে তুলবো, এবং সেই বিষয়ে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কি বলছে, বা আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী সেই শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে, সেইগুলো সম্পর্কে জানবো। তো দেখো, প্রথমে যে শব্দটা আমি তোমাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে সাভারিয়ান, যেটাকে বাংলায় বলা হয় কি? সার্বভৌম। বাংলায় কি বলা হয়? সার্বভৌম। এবার দেখো, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন যদি তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের ভারতবর্ষ কিন্তু কোনো দেশের উপর কিন্তু ডিপেন্ডেন্সি নয়, এবং ডোমিনেন্টও নয়। ঠিক আছে, মানে যেটাকে আমরা বলি ডোমিনাইন। ঠিক আছে, তাহলে দেখো, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন কোনো দেশের উপর নির্ভরশীল নয়, এবং কোনো দেশের হয়ে বা কোনো দেশের আন্ডারে কিন্তু নেই। কি আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, কবে থেকে ডোমিনিয়ন অবস্থানটা আমাদের ভারতীয় সংবিধান বা আমাদের ভারতের থেকে চলে গেছে, সেই ডেটটা যদি আমি বলি, ডেটটা কিন্তু হয়ে যাবে 26শে জানুয়ারি 1950। ঠিক আছে, এই যে ডেটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডেটের পরের থেকে কিন্তু আমাদের ডোমিনিয়ন যে স্ট্যাটাসটা রয়েছে, সেই ডোমিনিয়ন স্ট্যাটাসটা কিন্তু আমরা চিরতরে মুছে ফেলে দিয়েছি। এবার দেখো, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 15ই আগস্ট 1947, 15ই আগস্ট 1947 আমাদের দেশ স্বাধীনতা লাভ করে। তাহলে আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাসটা 26শে জানুয়ারি 1950-তে কিভাবে রিমুভ হয়, তাই না? এটা কিন্তু তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। এবার আরো একটা প্রশ্ন তোমাদের এখানে থেকে জাগতে পারে যে ডোমিনিয়ন স্ট্যাটাসটা কি? দেখো, ডোমিনিয়ন স্ট্যাটাসটা হলো, সাপোজ ধরো, একদম ডাইরেক্টলি বলি, ডোমিনিয়ন স্ট্যাটাস হচ্ছে যে না, আমাদের দেশে সরকার গঠন থেকে শুরু করে যাবতীয় কাজ আমাদের দেশের লোকই করবে, কিন্তু কোনো কিছু করতে হলে পারমিশন নিতে হবে ব্রিটেনের কাছ থেকে। হ্যাঁ, ব্রিটেনের কাছ থেকে পারমিশন নিতে হবে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাই হচ্ছে আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস। ঠিক আছে, তো যাই হোক, আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস চিরতরে মুছে যায় কত তারিখে? 26শে জানুয়ারি 1950-তে। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কিন্তু আমাদের দেশ স্বাধীনতা লাভ করে কত তারিখে? 15ই আগস্ট 1947। ঠিক আছে, চলো, এবার দেখো, যদি আমাদের সাভারিয়ানের ক্ষেত্রে দেখো, বা আমাদের সার্বভৌমের ক্ষেত্রে দেখো, আমাদের স্টেট কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে কিন্তু সম্পূর্ণভাবে কি স্বাধীন। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে স্বাধীন? আমাদের ইন্টারনাল মানে অভ্যন্তরীণ ক্ষেত্র, এবং এক্সটার্নাল যে ব্যাপারগুলো রয়েছে সেই সমস্ত ব্যাপারে আমাদের ভারতবর্ষ কিন্তু কি না, ইন্ডিপেন্ডেন্ট।
ঠিক আছে, সেই দিক থেকে এই দুটো দিক থেকেই কিন্তু আমাদের ইন্ডিয়া স্বাধীন। এবার দেখো এখানে তো আমাদের ইন্ডিয়া অভ্যন্তরীণ দিক থেকে এবং বাহ্যিক দিক থেকে কি হয়ে গেল না স্বাধীন একটা মর্যাদা পেয়ে গেল সাভারিয়ান অনুযায়ী। তো এরপরে একটা ব্যাপার হয়, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আমি একটু মিসলিড করে গেছি দেখো। এখান থেকে প্রশ্ন আসে পাকিস্তান কত সালে ডোমিনিয়ন স্ট্যাটাস অবলুপ্তি হয় পাকিস্তানে, এটা মাথায় রেখো 1956-এ। ঠিক আছে, এটাও একটা পরীক্ষায় আমি পেয়েছিলাম। যাই হোক চলো, এবার দেখো তাহলে কি হলো যে না ভারতের ক্ষেত্রে ভারতের যে যত ব্যাপারগুলো আছে অভ্যন্তরীণ ক্ষেত্র বলো বা বাহ্যিক ক্ষেত্র বলো, প্রতিটা ক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু কি না স্বাধীন। ঠিক আছে, কেমন দেখো অভ্যন্তরীণ ক্ষেত্র বলতে একটা স্টেটের সঙ্গে আরেকটা স্টেটের রিলেশন বা কোনো কিছুর আদান প্রদান বলতে পারো, নতুন করে বর্ডার শেয়ারিং বলতে পারো, এগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্র। আর এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলতে ধরো পাকিস্তানের সঙ্গে যে সীমারেখা রয়েছে সেক্ষেত্রে যা কিছু সিদ্ধান্ত নেওয়ার কে নেবে না আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টই কিন্তু নিতে পারবে। ঠিক আছে, যাই হোক এই এই গেল হচ্ছে কি না আমাদের ইন্টারনাল দিক থেকে এবং এক্সটার্নাল দিক থেকে কিন্তু আমাদের ইন্ডিয়া কি হচ্ছে না সার্বভৌমত্ব লাভ করছে। এরপরে দেখো একটা কথা এখানে উল্লেখযোগ্য যে আমাদের দেশ স্বাধীনতা লাভ করার পরেও কমনওয়েলথের অংশ ছিল। কিসের অংশ ছিল? কমনওয়েলথের নেশনের মধ্যে পড়তো। এবার কথা হচ্ছে কমনওয়েলথ নেশনটা কি? দেখো তোমরা দেখেছো কমনওয়েলথ গেম হয় তাই না, কমনওয়েলথ গেম হয়। তো কমনওয়েলথ কমনওয়েলথ নেশনটা কি সেটা যদি তোমরা জানো, বিষয়টা হচ্ছে তৎকালীন সময়ে ব্রিটিশদের অধীনে যে সমস্ত দেশগুলো ছিল সেগুলোকে প্রত্যেকটাকে কি বলা হতো কমনওয়েলথ নেশন। ঠিক আছে, তাহলে কমনওয়েলথ নেশন কি না সেই সময় ব্রিটিশদের আন্ডারে যে সমস্ত দেশগুলো ছিল প্রত্যেকটাই কি ছিল না কমনওয়েলথ নেশন ছিল। এবার দেখো ইন্ডিয়া 1949-এ কি করে না কমনওয়েলথের মেম্বারশিপ নেয়, ইন্ডিয়া কমনওয়েলথের মেম্বারশিপ কিন্তু নেয়। এবার দেখো এই যে 1949 পর্যন্ত আমাদের যে এখনো পর্যন্ত আমাদের কমনওয়েলথের মেম্বারশিপ রয়েছে, এই যে মেম্বারশিপ নিল তখন কিন্তু একটা প্রশ্ন জাগে, অনেকের মধ্যে মধ্যে একটা ভয় জাগরিত হয় যে না আমাদের দেশ তো স্বাধীনতা লাভ করে গেছে তাই না, তো আমাদের দেশ যখন স্বাধীনতা লাভ করে গেছে তাহলে কেন আবার কমনওয়েলথ নেশনের মধ্যে প্রবেশ করবে? কারণ কি, কারণ এই কমনওয়েলথ নেশনের যে হেড সেই হেড কে ছিল? ব্রিটিশই ছিল এই কমনওয়েলথ নেশনের হেড। ওকে, তাহলে দেখো তখন কিন্তু কি করে পণ্ডিত নেহেরু তখন ব্যাখ্যা করেন যে না আমরা এই কমনওয়েলথ নেশনের সঙ্গে যখন যুক্ত হব তখন কি করতে পারছি না ব্রিটিশদের সঙ্গে আমরা একটা অ্যালিয়েন্স করতে পারছি এবং কমনওয়েলথ নেশনে অন্য যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তাদের সঙ্গে আমরা কি করতে পারছি অ্যালিয়েন্স করতে পারছি। সেই অর্থে কিন্তু কমনওয়েলথ নেশনের সঙ্গে কিন্তু আমাদের ভারতবর্ষ যোগদান করে। ঠিক আছে, এবং দেখো বর্তমানে যে কমনওয়েলথ যে নেশন রয়েছে এবং তার ব্যাখ্যা যদি তুমি দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে না দুটো দেশের মধ্যে আমাদের ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড যদি তোমরা দেখো দুটো দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ, দুটো দেশের মধ্যে কালচারাল অ্যাক্টিভিটি, দুটো দেশের মধ্যে বিভিন্ন খেলা তোমরা তো দেখেই থাকো যে কমনওয়েলথ যে গেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকটা দেশের সঙ্গে কি না প্রত্যেকটা দেশের একটা মেলবন্ধন রয়েছে। ঠিক আছে, তো ইন্ডিয়া 1949-এ কি করে না কমনওয়েলথের সঙ্গে যুক্ত হয় এবং এরপরে দেখো এই কমনওয়েলথের যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারের পরপরই ইউএনওর সঙ্গেও কিন্তু ইন্ডিয়া যোগদান করে। ঠিক আছে, ইউএনও কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল যদি তোমরা দেখো, ইউএনও প্রতিষ্ঠিত হয়েছিল 1945 কিন্তু ইউএনও প্রতিষ্ঠিত হয়েছিল তাই না। দেখো ইউএনও থেকে অনেক সময় প্রশ্ন আসে, কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট এটা একটু আলাদা সাইডে কোথাও লিখে নিও। ইউএনও যদি তুমি হেডকোয়ার্টার দেখো, হেডকোয়ার্টার কোথায় আছে না নিউ ইয়র্কে আছে। ঠিক আছে, হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্কে আছে। এটা প্রতিষ্ঠিত হয় কত তারিখে না 29শে জুন 1945। 29শে জুন 1945-এ কিন্তু আমাদের এই ইউএনও প্রতিষ্ঠিত হয়। ইউএনও কি জন্য প্রতিষ্ঠিত হয় তোমরা জানো? 1945-এ যখন দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, তো ভবিষ্যতে যাতে এইরকম যুদ্ধ আর না হয় সেইটার টার্গেট নিয়েই কিন্তু ইউএনওটা গঠিত হয়। ঠিক আছে, তো ভারত কিন্তু ইউএনওর সাথেও যোগদান করে এই সময়। আর কি করে যে না এই যে ইউএনও রয়েছে, ইউএনওর যে সেক্রেটারি
সেক্রেটারি জেনারেল যিনি রয়েছে বর্তমানে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যখন যে সেক্রেটারি জেনারেল থাকবে, হ্যাঁ, বা ইউএনের যে সেক্রেটারি হবে, তার কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। এখন যেমন অ্যান্টোনিও গুতেরিস রয়েছে, তো তোমরা একটু দেখে নেবে। আই থিঙ্ক যতদূর মনে পড়ছে এখন ওই অ্যান্টোনিও গুটেরিসই বোধহয় আছে, ঠিক আছে। তারপরে আর চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয় না। তবু একবার একটু চেক করে নিও প্রত্যেকে, হ্যাঁ, যে ইউএনের এখন সেক্রেটারি জেনারেল কে আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, চলো। তাহলে আমরা কি জানলাম এখান থেকে? আমরা সাভারিয়ানটা জানলাম বা আমাদের সার্বভৌম সম্পর্কে জানলাম। সার্বভৌম সম্পর্কে জানতে গিয়ে আমরা যেটা পেলাম যে সার্বভৌম কি, যে না, আমাদের দেশ, আমাদের দেশের ক্ষেত্রে যে সমস্ত সিদ্ধান্ত নেয়ার বা আমাদের দেশের যাবতীয় কাজকর্ম কে করবে? না, আমাদের দেশই কিন্তু করবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের দেশ আহ, না কারোর উপর ডিপেন্ড করে থাকবে, না ডোমিনিয়ন স্ট্যাটাস নিয়ে থাকবে। আর কি, আমাদের দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে এবং বাহ্যিক ক্ষেত্রে, মানে বাইরের দিকের ক্ষেত্রে, বৈদেশিক ক্ষেত্রে সমস্ত নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? না, ভারতের হাতে থাকবে। অন্য কোনো দেশ দ্বারা পরিচালিত হবে না এবং অন্য কোনো দেশ দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হবে না। এটাই হচ্ছে আমাদের সার্বভৌমটা ছিল। এবার দেখো, এই সার্বভৌমের মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সেটা হচ্ছে, আমাদের ইন্ডিয়া যদি চায় তাহলে কোনো টেরিটরিকে নিজের রাজ্যের মধ্যে, নিজের দেশের মধ্যে নিয়ে নিতে পারে, বা আমাদের কোনো টেরিটরিকে কি করতে পারে, অন্য কোনো দেশকে দিয়ে দিতে পারে। যেমন ধরো সিকিম, সিকিমটা আমাদের ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, তাহলে কি অন্য একটা টেরিটরি আমাদের ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, এক নাম্বার কথা। আবার কি করতে পারে, না আমাদের কোনো অংশ, যেমন বাংলাদেশের সঙ্গে আমাদের যে বর্ডার শেয়ারিং এর যে ব্যাপারটা রয়েছে, সেখানে বাংলাদেশকে কিছু অংশ দিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ থেকে কিছু অংশ নিয়ে নেওয়া হয়েছে। এই যে ব্যাপারটা, এটাও কিন্তু করতে পারে, ঠিক আছে। এই যে যে আমাদের সাভারিয়ান স্ট্যাটাসটা রয়েছে, এই স্ট্যাটাস অনুযায়ী কি করতে পারে, না ইন্ডিয়া অন্য টেরিটরিকে নিজের মধ্যে নিয়ে নিতে পারে এবং নিজের যে জায়গা রয়েছে সেটাও কিন্তু অন্যকে চাইলে দিতে পারে। এই ক্ষমতা কিন্তু ইন্ডিয়ার রয়েছে। ওকে, বা এই সাভারিয়ান স্ট্যাটাসের মধ্যেই পড়ে। চলো, তাহলে দেখো আমরা পেলাম প্রথম যে ওয়ার্ড, সেটা কি? সাভারিয়ান পেলাম। এবার আমরা যে ওয়ার্ডটা পাবো সেটা হচ্ছে সোশ্যালিস্ট, যে শব্দটা রয়েছে। তোমরা জানো, আমি প্রথমেই বলেছিলাম যে সোশ্যালিস্ট, এই যে যে শব্দটা, এই সোশ্যালিস্ট শব্দটা আমাদের যুক্ত হয়েছে কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এই সোশ্যালিস্ট শব্দটা যুক্ত হয়েছে। তাহলে এই সোশ্যালিস্ট শব্দটা কত সালে যুক্ত হয়েছে? 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা যুক্ত হয়েছে। কত সালে? 1976। ওকে, যেটাকে আমরা মিনি সংবিধান সংশোধনী কিন্তু বা মিনি সংবিধান বলে থাকি, মিনি কনস্টিটিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো, এই যে যে সোশ্যালিস্ট শব্দটা, এটা কিন্তু আমাদের সংবিধানের প্রস্তাবনার সঙ্গে আগে ছিল না। এটা যুক্ত হয় কত সালে? 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1976-এ এটা কিন্তু যুক্ত হয়। আর এই 42তম অ্যামেন্ডমেন্টকে আমাদের মিনি সংবিধান সংশোধনী কিন্তু বলা হয়ে থাকে, ঠিক আছে। এবার দেখো, এই যে যে সোশ্যালিস্ট শব্দটা, এটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? অ্যাকচুয়ালি যদি দেখো, এটা ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি রয়েছে, আর্টিকেল নাম্বার 39, হ্যাঁ, আর্টিকেল নাম্বার 39 থেকে কিন্তু আমরা এই সোশ্যালিস্ট শব্দটা কিন্তু আমাদের প্রস্তাবনায় অ্যাড করেছি, ঠিক আছে। এবার দেখো, আমাদের এই যে সোশ্যালিস্টিক প্যাটার্ন, আমাদের সোসাইটির যে সোশ্যালিস্টিক প্যাটার্ন, এটা গড়ে তোলার জন্য কিন্তু একটা সভা বসেছিল, হ্যাঁ, কত সালে? 1955-এ একটা আবাদি সেশন বসেছিল, ঠিক আছে। আবাদি সেশনটা কি? আবাদি সেশনটা কি? আসলে যখন আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, স্বাধীনতা লাভ করার পরে দেখা যায় এক শ্রেণীর মানুষের কাছে প্রচুর জমি রয়েছে, আর এক শ্রেণীর মানুষের কাছে খুব কম জমি রয়েছে। তো এই যে ল্যান্ড ডিস্ট্রিবিউশনের একটা ব্যাপার রয়েছে, এটার একটা সেশন কিন্তু 1955-এ আবাদি সেশনে কিন্তু ডিসকাস হয়, এবং এখানে একটা সোশ্যালিস্ট যে ব্যাপারটা, সেটা নিয়ে ফুললি ডিসকাস হয়। চলো, এবার আমরা দেখে নেব একটুখানি যে আমাদের সোশ্যালিস্ট, আমরা কোন ধরনের সোশ্যালিস্টের মধ্যে পড়ি। দেখো, আমি যদি একটু বলি, দেখো আমাদের যে সোশ্যালিস্টটা রয়েছে সেটা কিন্তু ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, ডেমোক্রেটিক
সবাই একটু লিখে নেবে, সোশ্যালিজম। তাহলে দেখো আমি কি বললাম যে না, আমাদের যে সোশ্যালিজমটা পড়ছে সেটা হচ্ছে কি আমাদের ডেমোক্রেটিক সোশ্যালিজম। কি নয়, আমাদেরটা কিন্তু কমিউনিস্ট সেকুলারিজম নয়, সরি সোশ্যালিজম নয়, কমিউনিস্টিক কমিউনিস্টিক সোশ্যালিজম নয়। এবার দেখো এই সোশ্যালিজমটা আমি তোমাদের ইকোনমিক্স পড়াতে গিয়ে বলেছিলাম যে ডেমোক্রেটিক সোশ্যালিজম কি, কমিউনিস্ট স্টিক সোশ্যালিজম কি, এটা আমি তোমাদের বলেছিলাম যে দেখো যে দেশের ক্ষেত্রে যদি দেখো এটাকে, যদি এই কমিউনিস্টিক যে সোশ্যালিজম রয়েছে এটাকে যদি তুমি দেখো কোথায় কোথায় দেখতে পাবে, চায়না, রাশিয়া, আর কোথায় দেখতে পাবে, আর দেখতে পাবে নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া এই তিনটে জায়গায় দেখতে পাবে। কিন্তু বর্তমানে চায়না এবং রাশিয়া এই কমিউনিস্টিক যে সোশ্যালিজম সেখান থেকে কিন্তু বেরিয়ে এসছে। এখন বর্তমানে চায়না এবং রাশিয়ায় কিন্তু প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে বা প্রাইভেটাইজেশনের ক্ষেত্রে কিন্তু কি দিয়েছে না, গুরুত্ব আরোপ করেছে। ঠিক আছে, তাহলে দেখো এখন যদি তোমরা এই কমিউনিস্টিক সোশ্যালিজম দেখো, একমাত্র কান্ট্রি নর্থ কোরিয়া যেখানে সম্পূর্ণ নিয়ন্ত্রণ কার কাছে না, সরকারের কাছে থাকছে, সেটা হয়ে যাবে কি আমাদের কমিউনিস্টিক সোশ্যালিজম। এবার দেখো এই কমিউনিস্টিক যে সোশ্যালিজমটা রয়েছে এর আর একটা নাম রয়েছে, এর আর একটা নাম কি, স্টেট সোশ্যালিজম। স্টেট সোশ্যালিজম, ঠিক আছে, স্টেট সোশ্যালিজম কিন্তু এর আরও একটা নাম হয়ে যাচ্ছে। আর কি দেখো এই যে কমিউনিস্টিক সোশ্যালিজম যেটা রয়েছে এটাকে কিন্তু ন্যাশনালিজমও বলা হয়ে থাকে, ন্যাশনালিজম কিন্তু বলা হয়ে থাকে। তাহলে আমি কি বললাম যে না, আমাদের এই যে কমিউনিস্টিক সোশ্যালিজম যেখানে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ কে করবে, সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করবে গভর্নমেন্ট। ঠিক আছে, সোশ্যালিজম মানে তো তোমরা বুঝতেই পারছো যে সমাজতান্ত্রিক যে ব্যাপারটা, কোনো কিছু প্রোডাকশনের ক্ষেত্রে, কোনো কিছু উৎপাদনের ক্ষেত্রে যা কিছু আছে সব কিছু যদি গভর্নমেন্টের হাতে থাকে সেটা হয়ে যাবে কি কমিউনিস্টিক সোশ্যালিজম। আর ডেমোক্রেটিক সোশ্যালিজম কি না, যেখানে পাবলিক এবং প্রাইভেট দুটোর হাতেই ক্ষমতা ন্যস্ত থাকবে, মানে যেটাকে আমরা বলতে পারি মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমি যেটা আমরা পড়েছিলাম ইকোনমির ক্ষেত্রে, মিক্সড ইকোনমি যেটা, সেটা হয়ে যাবে কি ডেমোক্রেটিক সোশ্যালিজম। অর্থাৎ এখানে কি থাকবে না, এটা এখানে পাবলিকও থাকবে এবং প্রাইভেট সেক্টরও থাকবে, এখানে পাবলিকও থাকবে এবং প্রাইভেটও থাকবে, সেটা হয়ে যাবে কি আমাদের ডেমোক্রেটিক সোশ্যালিজম। ঠিক আছে, দেখো তাহলে আমাদের ভারতবর্ষে কি ধরনের সোশ্যালিজম রয়েছে, আমাদের ভারতবর্ষে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা এখানে রয়েছে যে না, আমাদের মার্কসিজম এবং গান্ধিয়ান যে সোশ্যালিজমটা রয়েছে সেই দুটোকে যদি আমরা মিক্সার করে পাই তাহলে যে সোশ্যালিজমটা পাবো সেটা হয়ে যাবে কি আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সোশ্যালিজম। ঠিক আছে, দেখো আমাদের রাজ্যে, আমাদের দেশের ক্ষেত্রে যদি দেখো তাহলে দেখো আমাদের দেশে প্রাইভেট সেক্টর যেরকম রয়েছে তার পাশাপাশি কি রয়েছে, পাবলিক সেক্টরগুলো রয়েছে, মানে সরকারি সংস্থার পাশাপাশি প্রাইভেট সংস্থাগুলো কিন্তু রয়েছে। অতএব আমরা বলতে পারি যে আমাদেরটা কি মিক্সড ইকোনমি। এবং দেখো এটাকে আমরা কি বলতে পারি, এটাকে কিন্তু আমরা বলতে পারি ডেমোক্রেটিক সোশ্যালিজম। ওকে, এবার দেখো এই যে, কেউ কিছু বলছো, কেউ কিছু বলছো? ওকে চলো, তাহলে কি আমরা ডেমোক্রেটিক সোশ্যালিজম পেয়ে গেলাম। আমাদের ভারতবর্ষ কি না, আমাদের ভারতবর্ষ হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজমের মধ্যে পড়ে। ওকে, এবার দেখো আমাদের ভারতবর্ষের, তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওকে শোনা যাচ্ছে। ওকে ওকে, এবার দেখো আমাদের এই যে যে ডেমোক্রেটিক সোশ্যালিজমটা রয়েছে এটা আমাদের যখন নিউ ইকোনমি পলিসি তৈরি হয়, হ্যাঁ, নিউ ইকোনমি পলিসি পলিসি যখন তৈরি হয় 1991-এ, 1991 সালে যখন আমাদের নতুন ইকোনমি পলিসি তৈরি হয় তখন কি হয় যে না, এই যে আমাদের জাতীয়করণ রয়েছে, তারপরে গ্লোবালাইজেশন রয়েছে,
মানে বিদেশি সংস্থাকে আরো বেশি সুযোগ দেয়া বা আমাদের ভারতবর্ষের মার্কেটটাকে ওপেন করে দেয়া, প্রাইভেটাইজেশন রয়েছে, মানে ম্যাক্সিমাম যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে প্রাইভেট করে দেয়া, এই ব্যাপারগুলো যখন আসে তখন কিন্তু আমাদের এই যে সোশ্যালিজমের যে ব্যাপারটা, ডেমোক্রেটিক সোশ্যালিজমের ব্যাপারটা অনেক বেশি কি হয়, ফাস্ট হয়ে যায়। ঠিক আছে, তো চলো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সেকুলার। সেকুলার শব্দটা আমরা একটু জানবো। দেখো, সেকুলার মানে তো বুঝতেই পারছো, তাহলে আমাদের সাবারিয়ান হয়ে গেল, সোশ্যালিস্ট হয়ে গেল। এবার যে ওয়ার্ডটা আমরা জানবো সেটা হচ্ছে সেকুলার। দেখো আমরা জানি যে এটাও কিন্তু আমাদের 42 অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়েই কিন্তু এটা এসছে 1976-এর হাত ধরে। কিন্তু দেখো যদি একটু খেয়াল করো, এই যে সেকুলার শব্দটা, এটা কিন্তু আমাদের সংবিধানে আগে থাকতেই ছিল। কত নম্বর আর্টিকেলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো। কত নাম্বার আর্টিকেল? আর্টিকেল নাম্বার 25 থেকে 28 পর্যন্ত এই যে আর্টিকেলগুলো রয়েছে এর মধ্যে কিন্তু আগেই বলা ছিল। এবং দেখো এটা কিন্তু সুপ্রিম কোর্ট মেনশনও করেছিল 1974-এ। সুপ্রিম কোর্ট এটাকে মেনশন করেছিল কত সালে? 1974-এ। ঠিক আছে, আর এই সেকুলার শব্দটা আমাদের প্রস্তাবনায় যুক্ত হয় কত সালে? 42তম অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে 1976-এ কিন্তু এটা যুক্ত হয়। এবার দেখো, যদি আমি এখানের থেকে দেখি যে আমাদের ভারতবর্ষ কোন দিক থেকে সেকুলার, হ্যাঁ দেখো, এই যে রিলিজিয়ান যে ব্যাপারটা রয়েছে, হ্যাঁ ধর্মীয় যে ব্যাপারটা রয়েছে, সেখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখো কোনো একটা কান্ট্রি সেকুলার হতে পারে কোন দিক থেকে? না সেখানে কেউ কোনো ধর্মই মানে না, সেদিক থেকে সেকুলার হতে পারে। আবার কি না সেখানে সব ধর্মের মানুষের সমান অধিকার, সব ধর্মের মানুষ সমানভাবে বসবাস করতে পারবে, সেটাও কিন্তু একটা সেকুলার হয়ে যাবে। আবার কোনো একটা কান্ট্রি শুধুমাত্র একটা ধর্মের উপরই নির্ভর করতে পারে, যেমন পাকিস্তান, বাংলাদেশ। ঠিক আছে, একটা মাত্র ধর্ম, যেমন মায়ানমার। পাকিস্তান বাংলাদেশে যদি চলে যাও তাহলে তুমি ওখানে মোহামেডান পপুলেশন বেশি দেখতে পাবে। কিন্তু যদি তুমি মায়ানমারে চলে যাও বা হ্যাঁ মায়ানমারে যদি চলে যাও সেখানে কি দেখতে পাবে? বৌদ্ধ ধর্মের মানুষ বেশি দেখতে পাবে। ঠিক আছে, তো ওখানে আমাদের কি হয়ে যাচ্ছে না, ও ক্ষেত্রে আমাদের সিঙ্গেল রিলিজিয়নের একটা ব্যাপার চলে আসছে। কিন্তু কোনো একটা দেশে গেলে সেই দেশে কি না ম্যাক্সিমাম লোক কোনো ধর্মই মানে না, এরকম যদি হয় সেটাও কিন্তু একটা সেকুলারের মধ্যেই পড়ে। কিন্তু আমাদের ভারতবর্ষ কোন অ্যাঙ্গেল থেকে সেকুলার? না আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ সমান অধিকারের, মানে প্রত্যেকটা মানুষ কি পাবে? না সমান অধিকার পাবে। কোন দিক থেকে? রিলিজিয়াস অ্যাক্টিভিটির দিক থেকে বা রিলিজিয়াস মেনটেনের ক্ষেত্রে। মানে তাদের সে প্রত্যেকে তার নিজের নিজের ধর্মকে কি করতে পারবে? প্রসারিত করতে পারবে, নিজের ধর্মের জন্য আহ, সভা করতে পারবে, নিজের ধর্মকে পালন করার জন্য সে সব রকমের ব্যবস্থা কিন্তু নিতে পারবে। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্ষেত্রে সেকুলার হিসেবে গ্রহণ করা হয়েছে। তাহলে এখান থেকে যেটা আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং দেখো এই যে সেকুলার যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটসেও কি করা আছে? ফান্ডামেন্টাল রাইটসেও কিন্তু এটা এনশিওর করা আছে। হুম, যাই হোক, তাহলে আমি কি বলছিলাম যে না সেকুলার এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমাদের সংবিধানে আর্টিকেল নাম্বার 25 থেকে 28-এ কিন্তু এটা উল্লেখ করা আছে, এবং এই সুপ্রিম কোর্ট এটাকে মেনশনও করে 1974-এ, এবং পরবর্তীকালে 1976-এ 42তম অ্যামেন্ডমেন্টের হাত ধরে এটা প্রস্তাবনার সাথে যুক্ত হয়ে যায়। ওকে, চলো, তাহলে এই গেল আমাদের সেকুলার শব্দ। তারপর দেখো ডেমোক্রেটিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা শব্দ ডেমোক্রেটিক। যদি তোমরা দেখো এই ডেমোক্রেটিক শব্দের অর্থ হচ্ছে কি, যে না কি হবে, কোনো একটা দেশ তার জনগণের দ্বারাই কি হবে? নির্বাচিত হবে, বা তার জনগণের উপর সম্পূর্ণভাবে কি করবে? নির্ভর করবে। ঠিক আছে, এবার দেখো ডেমোক্রেটিক কনসেপ্টটা দুটো কনসেপ্টের, মেন কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। একটা হচ্ছে ডাইরেক্ট, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট। মানে কোনো একটা দেশ জনগণ কি করে না ডাইরেক্ট ভোটের মাধ্যমে তাদের সরকারকে নির্বাচন করে, আর কোনো একটা দেশ ইনডাইরেক্ট ভোটের মাধ্যমে তাদের সরকারকে নির্বাচিত করে। যেমন ধরো সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডের কথা যদি আমি বলি, তো সুইজারল্যান্ড কি, সুইজারল্যান্ডে কিন্তু ম্যাক্সিমাম যা কিছু হয় ডাইরেক্ট ভোটের মাধ্যমে কিন্তু ওখানে সরকার গঠন হয়, বা ওখানে কিং বা ওখানকার যে প্রেসিডেন্ট সেটা কিন্তু নির্বাচিত হয়। কিন্তু যদি আমাদের ভারতবর্ষ দেখো, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলো বা প্রেসিডেন্টই বলো,
হ্যাঁ, প্রাইম মিনিস্টার ইয়া প্রেসিডেন্ট দুটো ক্ষেত্রেই দেখো আমরা কিন্তু ডাইরেক্ট পিএম বা প্রেসিডেন্টকে কিন্তু ইলেক্ট করি না, ভোট দিই না। আমরা কিছু মেম্বারকে ভোট দিই যারা লোকসভা অলংকৃত করে, এবং সেই লোকসভা সদস্যরা মিলে নির্বাচন করে পিএমকে অথবা প্রেসিডেন্টকে। পিএমকে নির্বাচন কে হয়? পিএম জেনারেলি যে সংখ্যাগরিষ্ঠ দল হয় সেই সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকেই পিএম বানানো হয়। আর এদিকে প্রেসিডেন্ট তো জানোই তোমরা, প্রেসিডেন্ট ইলেকশন অনেক একটা জটিল প্রক্রিয়া। আমি যখন প্রেসিডেন্ট করাবো তখন তোমাদের ডিটেলসে বলে দেবো। প্রেসিডেন্টদেরও কিন্তু ডাইরেক্ট না, ইনডাইরেক্ট ভোটের মাধ্যমে কিন্তু নির্বাচন করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের যে ডেমোক্রেটিক ব্যাপারটা রয়েছে, ডেমোক্রেটিক ব্যাপারটা কয় রকমের? একটা হয় ডাইরেক্ট আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। এবার আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কোনটা? দেখো এই যে ইনডাইরেক্ট যে ব্যাপারটা রয়েছে, এই ইনডাইরেক্ট ব্যাপারটাকে যদি আমি একটু ক্লিয়ারলি দেখি তাহলে দেখতে পাবো এটা কিন্তু রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির মধ্যে পড়ে। কিসের মধ্যে পড়ে? রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির মধ্যে কিন্তু পড়ে। ঠিক আছে, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বলতে আমি যেটা একটু আগে বলছিলাম যে আমরা কাউকে নির্বাচন করছি, সে ভোট দিয়ে আর আমাদের প্রধান যা আমাদের হেড তাকে নির্বাচন করছে। ঠিক আছে, এবার দেখো এই রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি আবার দুই রকমের হয়। একটা হচ্ছে পার্লামেন্টারি, হ্যাঁ, একটা হচ্ছে পার্লামেন্টারি, আর একটা কি না, আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল। প্রেসিডেন্সিয়াল দেখো পার্লামেন্টারি আমাদের ইন্ডিয়া যেটা রয়েছে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি। আর যদি তুমি ইউএসএ দেখো, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেখানে তোমরা কি দেখতে পাবে না, সেখানে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, মানে আমাদের পার্লামেন্টের মাধ্যমে সবকিছু সিদ্ধান্ত হচ্ছে, কিন্তু ওখানে যদি তুমি দেখো সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের টোটালি প্রেসিডেন্সিয়াল হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশন রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যে পড়ে। তাহলে আমাদের যে ইন্ডিয়ান ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক যে স্ট্যাটাসটা রয়েছে সেটা কি না, সেটা রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যে কিন্তু পড়ছে। অর্থাৎ আমরা ভোট দান করছি কিছু সংখ্যক মানুষকে, তারা কি করছে না, আমাদের যে প্রধান হবে তাদেরকে নির্বাচন করছে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আমরা কি বলি? রিপ্রেজেন্টেটিভ। এবং আমরা পার্লামেন্ট তৈরি করছি, পার্লামেন্টের লোকদের নির্বাচন করছি, সেই জন্য এটাকে আমরা কি বলবো? রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেসি। এই পর্যন্ত কি কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হচ্ছে? একটু বলো শুনি, তারপর আমি আবার শুরু করছি। হ্যাঁ বলো, একটু জোরে বলো। রিপ্রেজেন্টেটিভ যে এই ব্যাপারটা একটু বললে, ওটা একটু বলে দাও। রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেসি দেখো রিপ্রেজেন্ট, হ্যাঁ বলো, কিছু বললে আর? আচ্ছা চলো এটা কিন্তু শুনে নাও। হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ ব্যাপারটা কি দেখো, আমরা তো ডাইরেক্ট ভোট দিচ্ছি না, তাই না? আমরা আমাদের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে আমরা কখনো কি ভোট দিতে পারি? এই যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, তাই না? তো ওনাকে তো নির্বাচন করার সময় আমরা ভোট দিইনি। কারা ভোট দিয়েছে? না, আমাদের রাজ্যের বিধানসভার লোকেরা, সেন্ট্রালের আমাদের পার্লামেন্টের যে দুটো কক্ষ রয়েছে, একটা হচ্ছে নিম্নকক্ষ, একটা উচ্চ কক্ষ, মানে একটা হচ্ছে আমাদের লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। তো দুটো যে কক্ষ রয়েছে, দুটো কক্ষের সদস্যরা ভোট দিয়েছে। তো এইভাবে আরও একটা জটিল প্রসেসের মাধ্যমে ভোট দানের প্রক্রিয়ার মাধ্যমে কি হয়েছে, আমাদের প্রেসিডেন্ট কিন্তু নির্বাচন হয়েছে। তো এই যে যে সিস্টেমটা, এটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেসি। কেন? তার কারণ হচ্ছে দেখো আমরা ভোট দিচ্ছি পার্লামেন্টের সদস্যদের, মানে পার্লামেন্টের সদস্য কারা? পার্লামেন্ট আসলে তিনটে অংশে বিভক্ত, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, আর হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। এই তিনজনকে নিয়ে আমাদের পার্লামেন্ট গঠন হয়। আমি যখন পার্লামেন্ট করাবো তখন আমি ডিটেলসে আলোচনা করব। তো এই তিনটে জায়গার লোককে, এই যে রাষ্ট্রপতি রয়েছে বা আমাদের প্রেসিডেন্ট রয়েছে, প্রেসিডেন্টকে তো আমরা ইনডাইরেক্ট ভোটের মাধ্যমে নির্বাচন করছি। এই যে লোকসভা, এই সরি রাজ্যসভা রয়েছে, রাজ্যসভার যে সদস্য রয়েছে তাদেরকেও আমরা ইনডাইরেক্টলি নির্বাচন করি। আমরা ডাইরেক্টলি যাদেরকে নির্বাচন করি সেটা হচ্ছে লোকসভা। এই লোকসভার যে সদস্যরা রয়েছে তাদেরকে আমরা কি করছি? ভোট দিচ্ছি, এরা জয়লাভ করে লোকসভায় যাচ্ছে, এবং লোকসভায় গিয়ে এরা আইন অ্যাক্ট তৈরি করছে, বা এই লোকসভায় গিয়ে প্রেসিডেন্টকে নির্বাচন করছে।
এই যে ব্যাপারটা দেখো, আমাদের যে রিপ্রেজেন্ট, আমাদের হয়ে রিপ্রেজেন্ট কে করছে? তোমার অঞ্চলের এমএলএ বা এমপি, এমপি, একজন রাজ্যে একজন সেন্ট্রালে, তাই না? তোমার হয়ে রিপ্রেজেন্টেশন করছে। সেই জন্য এটাকে আমরা কি বলি? রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেসি। বোঝা গেল? হ্যাঁ। ওকে, এবার দেখো একটা খুব ভাইটাল বিষয় এখান থেকে, সেটা হচ্ছে আমাদের যে ডেমোক্রেসি স্ট্যাটাসটা রয়েছে, সেই ডেমোক্রেসি স্ট্যাটাসটা শুধুমাত্র যে পলিটিক্যাল ইউজ হয়েছে তা কিন্তু না। আমাদের যে ডেমোক্রেসি স্ট্যাটাসটা ইউজ হচ্ছে, আমরা আমরা ইউজ করছি, এটা কিন্তু পলিটিক্যালি কিন্তু শুধুমাত্র নয়, এটা পলিটিক্যালের পাশাপাশি এটা কি না, এটা ইকোনমিক এবং সোশ্যালের ক্ষেত্রেও কিন্তু এটা কি হচ্ছে, প্রয়োগ হচ্ছে। কেমন দেখো, যদি দেখো আমাদের ডেমোক্রেসি, যদিও এই কথা বলা খুবই মুশকিল যে আমরা সোশ্যালি এবং ইকোনমিক্যালি আমরা ডেমোক্রেটিক, তাহলে কিন্তু খুবই ভুল হবে, মানে একটা বড় ভুল হয়ে যাবে। কিন্তু অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী এই শব্দটা কিন্তু শুধুমাত্র পলিটিক্যালি ইউজ হয়েছে তা নয়, সোশ্যালি এবং ইকোনমিক্যালি ইউজ হয়েছে। কেমন ব্যাপারটা দেখো, ডেমোক্রেটিক মানেই হচ্ছে প্রত্যেকটা মানুষের সমান অধিকার থাকবে, প্রত্যেকটা মানুষ নিজে তার নেতাকে চুজ করবে, এইরকম একটা ব্যাপার। তো এখানে এক প্রকারে এই যে ইকুয়ালিটি, জাস্টিস, এই যে ব্যাপারগুলো, এইগুলোও কিন্তু এই এই ডেমোক্রেটির মধ্যে কিন্তু মিশে যায়, এক প্রকারে মিশে যায়। সে যাই হোক, আমি এগুলো পরে নিয়ে আলোচনা করছি। তো ঠিক একই রকমভাবে দেখো, এখানে যে পলিটিক্যাল যে ব্যাপারটা রয়েছে, সেটা সোশ্যালের সঙ্গে যুক্ত রয়েছে। যদি সোশ্যালি ডেমোক্রেটিক না হয়, তাহলে পলিটিক্যালি কোনো দিন আসবে না, আর পলিটিক্যালি না হলে সোশ্যালি কোনোভাবে আসবে না। তো বিষয়টা হচ্ছে, আমাদের যে সংবিধান, সেটা কিন্তু সম্পূর্ণভাবে শুধুমাত্র যে পলিটিক্যাল ডেমোক্রেটির উপর নির্ভর করছে তা নয়, আমাদের যে সেটা কিসের উপর নির্ভর করছে? পলিটিক্যালের পাশাপাশি সোশ্যাল এবং ইকোনমিক্যাল দিক থেকেও কিন্তু নির্ভর করছে। এবার দেখো, এখন যদি সবাইকে সমান অধিকার দিতে যাই বা সবাইকে এই ডেমোক্রেটিকভাবে তৈরি করতে যাই, তাহলে তো কোনোদিনই সম্ভব না, কারণ একজনের অনেক জমি আছে আর একজনের কাছে কিছুই নেই। তো এখন যদি ডেমোক্রেটিকভাবে এটাকে আমরা মেলবন্ধন করাতে যাই, তাহলে তো একটা খিচুড়ি ব্যাপার তৈরি হয়ে যাবে, তাই না? একটা খিচুড়ি ব্যাপার তৈরি হয়ে যাবে। সেই জন্য এই কথাটা কখনোই সঠিক নয় যে আমাদের ইন্ডিয়া পলিটিক্যালি বা ইকোনমিক্যাল, সরি, সোশ্যালি এবং ইকোনমিক্যালি কি না ডেমোক্রেটিক বা ডেমোক্রেসি। কারণ কি, দেখা যায় কি, আমাদের ভারতবর্ষের এক শ্রেণীর মানুষের মধ্যে প্রচুর টাকা রয়েছে, প্রচুর ধন সম্পদ রয়েছে, কিন্তু দেখো আমাদের আমাদের দেশই যদি তুমি গরিবের দিক থেকে মেজার করো, তাহলে র্যাঙ্কে টপ মোস্ট লেভেল নেবে, মানে একদম পিছনের দিক থেকে প্রথমের দিকে থাকবে। তাহলে বুঝতেই পারছো যে না, আমাদের ভারতবর্ষ সোশ্যালি এবং তোমার ইকোনমিক্যালি কিন্তু ডেমোক্রেসি পায়নি, বা এটা করা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কনস্টিটিউশন, আমাদের সংবিধান অনুযায়ী আমরা বলতে পারি যে না, আমাদের যে ডেমোক্রেসিটা রয়েছে সেটা শুধুমাত্র পলিটিক্যাল নয়, এটা সোশ্যালও এবং তার সাথে সাথে এটা ইকোনমিক্যালও। ওকে, চলো, তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম, লাস্ট যেটা পেলাম সেটা হচ্ছে ডেমোক্রেটিক পেলাম। এবার আমরা একটু রিপাবলিক নিয়ে আলোচনা করব। রিপাবলিক মানে তো বুঝতেই পারছো, রিপাবলিক ব্যাপারটা কি, যে না, আমাদের যে হেড থাকবে, আমাদের কান্ট্রির যে প্রধান থাকবে, সে কিভাবে আমাদের ক্ষমতায় আসবে। দেখো, একটা হচ্ছে, যেমন ধরো ব্রিটেন বা ব্রিটিশদের কথা যদি আমরা বলি, ব্রিটিশে কিন্তু রাজা রানীর শাসন আছে, তাই না? কিং অথবা কুইন আছে, কিং অথবা কুইন আছে। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যেটা হয় ব্রিটেনে, এটা বংশ পরম্পরায়, একটা নির্দিষ্ট বংশ পরম্পরায় কি হচ্ছে না, এখানে সরকার বা এখানের প্রধান কিন্তু নির্বাচন হচ্ছে। যদিও একটু বলে রাখা ভালো যে এই যে ব্রিটিশ বা ব্রিটেন রয়েছে, এখানে এদের যে প্রাইম মিনিস্টারের হাতেই ম্যাক্সিমাম ক্ষমতা থাকে, ঠিক আছে? তবুও এখানে যে প্রধান সর্বময় কর্তা, সেটা কাদেরকে নির্দিষ্ট করে? কিং অথবা কুইনকে, ঠিক আছে? তো এক্ষেত্রে যেটা হচ্ছে, এই যে যে ঘটনাটা ঘটছে, যে না একটা বংশ পরম্পরায় চলে আসছে, যেমন তোমরা আগেকার দিনে যদি একটু চলে যাও, পেছনের দিকে চলে যাও, তো সেখানে কি হতো যে না,
নন্দ বংশ চলছে, তো একটা সময় ধননন্দের ছেলে বা ধননন্দের পিতা এইভাবে আসছে। বা তুমি মুঘল যুগ যদি দেখো, বাবরের পরে আহ, হুমায়ুন, আকবর, এই যে বংশ পরম্পরায় যে ব্যাপারটা আসছে, এটাকে কি বলা হয়, মোনার্কি বলা হয়ে থাকে বা মোনার্চি বলা হয়ে থাকে, যেটা কিন্তু আমাদের ব্রিটেনে রয়েছে। কিন্তু আমাদের ভারতবর্ষ কিন্তু রিপাবলিক। রিপাবলিক বলতে না, এখানে যে যে নির্বাচিত হবে, মানে যে প্রধান হবে, তাকে কিন্তু ইলেক্টেড হয়ে আসতে হবে, বা তাকে কিন্তু কি করে আসতে হবে, জয়লাভ করে আসতে হবে, বাই ইলেকশন বা ভোটের মাধ্যমে কিন্তু জয়লাভ করে আসতে হবে। এবং শুধু তাই না, এখানে দেখো, এটা আমি এই যে একটু আগে বললাম যে এটা ডাইরেক্টলি হতে পারে বা ইনডাইরেক্টলি হতে পারে। এটা ফিক্সড পিরিয়ডের জন্য হতে পারে। যেমন ধরো, আমাদের যদি কোনো নেতা বা নেত্রী আসেন, তিনি কয় বছরের জন্য আসেন, 5 ইয়ার্সের জন্য আসেন, তাই না? তো এক কথায় যারা ইলেক্টেড হয়ে আসবে, সেটাই সেই যে বৈশিষ্ট্যটা, সেটাই হচ্ছে রিপাবলিক। ঠিক আছে? তাহলে রিপাবলিক ব্যাপারটা কি না, কোনো একটা দেশ বা কোনো একটা জায়গা বা কোনো একটা কান্ট্রি যদি আমরা দেখি, সেই কান্ট্রির যে সর্বময় কর্তা বা সেই কান্ট্রির যদি কোনো পোস্ট হয়, বড় কোনো পোস্ট হয়, সেই পোস্টে যদি কোনো মেম্বার ইলেক্টেড হয়ে আসে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে কিন্তু আমরা রিপাবলিক বলতে পারি। ঠিক আছে? তাহলে দেখো, আমরা এখান থেকে রিপাবলিক যে ব্যাপারটা রয়েছে সেটা পেলাম। এবং দেখো, আমাদের যে সাভারিয়ান যে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু কখনোই কোনো কিং বা কুইনের দ্বারা পরিচালিত হয় না। এটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে রিপাবলিক একটা ব্যাপার। মানে আমাদের আহ, নিজেদের হাতেই ক্ষমতাটা থাকে, আমরা ইলেক্টেড করতে পারি এবং ইলেক্টেড করেই কিন্তু ক্ষমতায় আসে। ঠিক আছে? এবার দেখো, উম, আমাদের রিপাবলিক হয়ে গেল, এরপরে চলে আসি আমাদের জাস্টিস। ঠিক আছে? জাস্টিসের ক্ষেত্রে যদি তুমি দেখো, তাহলে কি কি জাস্টিস আমাদের দরকার না, 3 ধরনের জাস্টিস জেনারেলি হয়ে থাকে। কি কি, একটুখানি খেয়াল করো। এক হচ্ছে সোশ্যাল, 2 ইকোনমি, এবং 3 পলিটিক্যাল। তো এগুলো নিয়ে আমি এক এক করে যদি আলোচনা করি, তাহলে দেখো, সোশ্যাল জাস্টিস যেটা দরকার, সোশ্যাল জাস্টিস কোথায় দরকার? দেখো, একই জায়গায় কোন একটা জায়গা ধরো, কোনো একটা জায়গায় ম্যাক্সিমাম পপুলেশন, 95% পপুলেশন না সেখানে হিন্দু আছে, আর 5% পপুলেশন সেখানে অন্য কাস্টের আছে। হতে পারে মুসলিম, হতে পারে বৌদ্ধ, হতে পারে জৈন, যাই হোক, হতে পারে খ্রিস্টান, কোনো একটা ধর্মের আছে। তো দেখো, এখানে যে প্রবলেমটা ক্রিয়েট হতে পারে, এখানে যে প্রবলেমটা ক্রিয়েট হতে পারে সেটা হচ্ছে কি না, 95% হিন্দু কি করতে পারে না, এই 5%-এর উপরে প্রেশার ক্রিয়েট করতে পারে, বা এই 5%-কে কি করতে পারে না, তাকে প্রবলেমে ফেলতে পারে। ঠিক আছে? তো এই যে প্রবলেমে যাতে না ফেলতে পারে, সেই জন্য কি জাস্টিস দরকার, সোশ্যাল জাস্টিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার হতে পারে যে না, এই যে 95% পপুলেশন যেটা রয়েছে, এখানে যদি আমি দেখি কিসে না, এরা সব, এদের শরীরে যে কালার, মানে চামড়ার যে বর্ণ, সেটা হোয়াইট। 5% লোক আছে যাদের চামড়ার বর্ণ ব্ল্যাক। তাহলে দেখো, এই যে যে কালার অনুযায়ী যদি আমি এটাকে দেখি, তো এই 5%-এর উপরে কি হতে পারে, প্রেশার ক্রিয়েট হতে পারে। হতে পারে যে একটা অফিস, সেই অফিসে 95% পপুলেশন বা 95% ওয়ার্কার, যারা কিনা মেল পপুলেশন। ঠিক আছে? আর এই যে 5% রয়েছে, এরা হচ্ছে ফিমেল পপুলেশন। তো এখানেও একটা প্রবলেম তৈরি হতে পারে সোশ্যালি। তো এই প্রবলেমগুলোর জন্য কি করা, কি কি প্রয়োজন না, জাস্টিসটা রয়েছে আমাদের। ঠিক আছে? এবার দেখো, যদি আমরা দেখি এখানে এগুলো কোন আর্টিকেলে রয়েছে, যে সোশ্যাল জাস্টিসটা আমরা দেখছি, এই সোশ্যাল জাস্টিসটা আমাদের আর্টিকেল নাম্বার 15, 16 এবং 39-এর ডিতে কিন্তু আমাদের রয়েছে। খুবই ইম্পর্টেন্ট যে সোশ্যাল জাস্টিস আমাদের আর্টিকেল নাম্বার কত কতই আছে, আর্টিকেল নাম্বার 15, 16 এবং 39-এর ডিতে কিন্তু আমাদের কি রয়েছে না, আমাদের সোশ্যাল জাস্টিস কিন্তু রয়েছে। ঠিক আছে? তাহলে দেখো, কোনো একটা কাস্টের মানুষ বা কোনো একটা কালারের মানুষ বা কোনো একটা রেস বা কোনো একটা রিলিজিয়নের মানুষ কি করবে না, কোনো রকম কোনো প্রেশার ছাড়াই সে কি করতে পারবে, সোশ্যালি ইনভলভ হতে পারবে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু কি না, আমাদের অ্যাকর্ডিং টু সোশ্যাল জাস্টিস কিন্তু আমাদের প্রিয়াম্বলে অন্তর্ভুক্ত করা রয়েছে। ঠিক আছে? এবার দেখো, ইকোনমিক্যাল যদি তুমি দেখো ব্যাপারটা কি, ইকোনমিক্যাল যদি তুমি দেখো, দেখো অনেক সময় কি হয়,
যাদের প্রচুর ধন সম্পদ রয়েছে, প্রচুর টাকা রয়েছে, তারা অনেক সময় গরিব মানুষদের কি করে, হেয় করার চেষ্টা করে। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যাতে না করে সেদিকে কিন্তু আমাদের জাস্টিস রয়েছে, তার জন্য কিন্তু আমরা কি করতে পারি, বিচারের মধ্যে ফেলতে পারি। দেখো এটাও যদি আমরা আর্টিকেলে দেখি, এই আর্টিকেলগুলো একটু মাথায় রাখবে। এখান থেকে যদি আমি দেখি 38-2 আর্টিকেলে কিন্তু এই সম্পর্কে বলা আছে। এবং দেখো 39-বিতেও এটা আছে, এই সম্পর্কে বলা আছে। এবং 39-সি এই তিনটে জায়গায় কিন্তু আমাদের ইকোনমিক্যাল জাস্টিস সম্পর্কে কিন্তু বলা আছে। এবং সর্বোপরি পলিটিক্যাল যে জাস্টিস রয়েছে, পলিটিক্যাল জাস্টিসের মধ্যে কি আছে, যে না একজন মানুষ ভোট দান করতে পারবে, সে ভোটে দাঁড়াতে পারবে, তারপরে কি করতে পারবে না, এই যে যে ভোটদান যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়ায় সে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, ফাইনালি সে কি করতে পারবে, সে সব রকমভাবে সেই অঞ্চলের বা সেই টেরিটরির যে ইলেকশন প্রসেসেস, সেই ইলেকশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে, সে সেই ইলেকশনে ভোট দান করতে পারবে, লোককে নির্বাচন করতে পারবে। এই যে যাবতীয় যে ব্যাপারগুলো রয়েছে প্রত্যেকটা মানুষ পারবে। এবং সে যে কাস্টেরই হোক, যে কালারেরই হোক, যে রেসের হোক, যে রিলিজিয়ানের হোক, তাতে কোনো রকম প্রবলেম তার হবে না। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস নির্দিষ্ট করে দেওয়া আছে, সেটা হচ্ছে পলিটিক্যালি যদি তাকে ইনভলভ হতে হয় তাহলে একটা নির্দিষ্ট এজ দেয়া আছে। সেই এজের পরে গিয়ে কিন্তু সে কি করতে পারবে না, এই পলিটিক্যাল যে জাস্টিসটা রয়েছে সেটা সে কাজে লাগাতে পারবে। ওকে, চলো। আর এটা যদি দেখো, এটা আমাদের পলিটিক্যাল জাস্টিস যেটা রয়েছে সেটা আমাদের আর্টিকেল নাম্বার 326-এ কিন্তু আমাদের বলা আছে। আর্টিকেল নাম্বার 326 পলিটিক্যাল জাস্টিস সম্পর্কে কিন্তু বলা আছে। ওকে, তাহলে আমাদের হয়ে গেল জাস্টিস। এবার চলে আসি লিবারিটি। দেখো আমরা যদি একটুখানি দেখি আমরা কি কি কাজ করতে পারি, মানে আমাদের কোন কোন ক্ষেত্রে আমাদের স্বাধীনতা রয়েছে, কোন কোন ক্ষেত্রে আমরা পালন করতে পারি, সেটা আমি এখানে দেখো এখানে দেয়াই আছে অলরেডি। সেটা হচ্ছে কি না, আমাদের ওয়ার্শিপ, আমাদের যে গডের ক্ষেত্রে, মানে আমরা নিজের নিজের যে গড, সেই গডের কি করতে পারি, সেই গডের উদ্দেশ্যে সভা করতে পারি, বা আমাদের ধর্ম পালনের জন্য যা কিছু করা প্রয়োজন আমরা সেটা করতে পারি। ঠিক আছে, কিসের সাহায্যে না, এই লিবারিটির সাহায্যে। ওকে, তারপরে কি না, আমাদের মতবাদকে আমরা কি করতে পারি, এক্সপ্রেশন করতে পারি, আমরা আমাদের মতবাদকে প্রকাশ করতে পারি, আমাদের বিশ্বাসকে আমরা প্রকাশ করতে পারি। এই সব কিছুই কিন্তু আমাদের কিসের মধ্যে পড়ে, লিবারিটির মধ্যে কিন্তু পড়ে। এবার দেখো লিবারিটি যদি তুমি দেখো আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিবারিটি যদি দেখো সংবিধানের আর্টিকেল নাম্বার 19 আর 25 থেকে 28 এর মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে বর্ণনা করা আছে কি, এই লিবারিটি সম্পর্কে কিন্তু বর্ণনা করা আছে। ঠিক আছে, এবার দেখো এক্ষেত্রে যদি কেউ হস্তক্ষেপ করে, ঠিক আছে, এক্ষেত্রে যদি কেউ হস্তক্ষেপ করে সেক্ষেত্রে কিন্তু আমরা কি পেতে পারি না, আমরা জাস্টিস পেতে পারি, বা আমরা এটা বিচারের মধ্যে আনতে পারি। ঠিক আছে, তারপরেই দেখো যে ওয়ার্ডটা আমাদের আসছে সেটা হচ্ছে সাম্য বা ইকুয়ালিটি। হ্যাঁ, সাম্য, এই যে সাম্য ব্যাপারটা রয়েছে, না একটা মেল অথবা ফিমেল দুজনের সমান অধিকার থাকবে। কোনো একটা জব করছে, কেউ কাজ করছে, তো সেখানে আমি কাজ করছি বা অন্য কেউ কাজ করছে, দুজনের কি হবে, সমান বেতন হবে। ঠিক আছে, তারপরে কি না, আমরা আমরা যদি কোনো সুযোগ সুবিধা পাই, গভর্নমেন্টের তরফ থেকে যদি কোনো সুযোগ সুবিধা থাকে, তো সেক্ষেত্রেও আমাদের কি হবে না, প্রত্যেকে সমান অধিকার পাবে। অর্থাৎ সে যে কাস্টেরই হোক, সে হিন্দু হোক বা মুসলিম হোক বা জৈন হোক, তো প্রত্যেকে কি পাবে না, সমান অধিকার পাবে। ইকুয়ালিটি অর্থে সাম্য, মানে প্রত্যেকটা ক্ষেত্রে যত ধরনের গভর্নমেন্টের অপরচুনিটি রয়েছে, গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেটা জবের ক্ষেত্রে হতে পারে, সেটা চিকিৎসা ক্ষেত্রে হতে পারে। যেমন দেখো ইন রিসেন্ট তোমরা জানো করোনার যে ভ্যাকসিন দিচ্ছে, এটা তো প্রত্যেকের জন্য সমান না, প্রত্যেকেই নিচ্ছে। এবং দেখো প্রত্যেককেই কিন্তু ওই হাসপাতালে গিয়ে বা যে সেন্টারে দিচ্ছে সেখানে গিয়ে নিতে হচ্ছে। তো দেখো এখানে কিন্তু এইভাবে আলাদা করেনি যে না বড় লোকরা আগে পাবে বা গরিব লোকরা আগে পাবে, বা মুসলিমরা আগে পাবে হিন্দুরা পরে পাবে, এরকম কিছু কিন্তু করেনি। এখানে প্রত্যেককেই দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে একটু পার্থক্য করা হয়েছে। কি করা হয়েছে যে না 60 বছরের ঊর্ধ্বে তাদেরকে আগে দেওয়া হবে, তারপরে 45 থেকে
তার উপরে যারা রোগ বিভিন্ন বড়সড় রোগে আক্রান্ত আছে তাদেরকে আগে দেওয়া হবে। এটা করা হয়েছে কি জন্য না, শুধুমাত্র এটার পেছনে কারণ যে না, যত যাদের মানে ইমিউনিটি পাওয়ার অনেক কম, মানে অ্যাকচুয়ালি 60-এর উপরে যাদের বয়স তাদের ইমিউনিটি পাওয়ার অনেক কম হয়ে যায়। 45 উপরে যারা আছে রোগে আক্রান্ত, বিভিন্ন রোগ, বিশেষ করে ডায়াবেটিস বা অন্যান্য বড়সড় যে ফিজিক্যালি রোগ বা কিডনির প্রবলেম বলতে পারো বা অন্য যে সমস্ত রোগগুলো হয়, হ্যাঁ, তো তাদের যদি এই করোনা আক্রান্ত করে তো তাদের বাঁচানোর ক্ষেত্রে খুব মুশকিল হয়ে যাবে। কারো শ্বাস প্রশ্বাসের প্রবলেম আছে, মানে সে তার যে শ্বাসযন্ত্র ঠিকঠাক কাজ করে না, তো তাদেরকে আগে দেয়া হয়েছে। কেন দেয়া হয়েছে না, করোনা হলেও যাতে তারা বেঁচে থাকতে পারে সেই জন্য তাদেরকে আগে দেয়া হয়েছে। কিন্তু এখানে কোনো পার্থক্য করা হয়নি, না হিন্দু না মুসলিম না জৈন, এইভাবে কিন্তু কোনো সময় পার্থক্য করা হয়নি, বা মেল ফিমেল এইভাবেও কিন্তু এটাকে কি করা হয়নি, পার্থক্য কিন্তু করা হয়নি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ইকুয়ালিটি। এবার দেখো ইকুয়ালিটি যে ব্যাপারটা রয়েছে, যদি তুমি দেখো সংবিধানের, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 14 থেকে 18-এর মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে বর্ণনা করা আছে। এছাড়াও আর্টিকেল নাম্বার 325 এবং 326-এ কিন্তু এই ইকুয়ালিটি সম্পর্কে কিন্তু বর্ণনা করা আছে, বা সাম্য সম্পর্কে কিন্তু বর্ণনা করা আছে। এবং দেখো একদম ভেরি লাস্ট যে আমাদের শব্দটা আসছে সেটা কি না, আমাদের ফেটার্নিটি। দেখো ফেটার্নিটি বাংলা যদি আমি বলি, ভ্রাতৃত্ববোধ। হ্যাঁ, ভ্রাতৃত্ববোধ কার সঙ্গে না, একটা মানুষের সঙ্গে আর একটা মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধের যে ব্যাপারটা রয়েছে, সেটা আমাদের কিসের মধ্যে পড়ছে না, ফ্র্যাটার্নিটির মধ্যে পড়ছে। আর এই ফ্র্যাটার্নিটি যদি তুমি দেখো আর্টিকেল নাম্বার 51-এর এ, আই থিঙ্ক সম্ভবত এটা একটু দেখে নিও, 51-এর এতে কিন্তু এটা সম্পর্কে বর্ণনা করা আছে, ফ্র্যাটার্নিটি সম্পর্কে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের টোটাল যতগুলো আমাদের ওয়ার্ড আছে, মানে যতগুলো আমাদের মেন ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করলাম। এবার যেগুলো নিয়ে আলোচনা করব, আমাদের এই যে প্রিয়াম্বেলটা রয়েছে, এই প্রিয়াম্বেলের সিগনিফিকেন্স কি, বা এই প্রিয়াম্বেল থেকে আমরা কি জানতে পারি, বা আমাদের এই প্রিয়াম্বেলটা কি মানে সংশোধনযোগ্য, এইগুলো সম্পর্কে আমি একটু কনসেপ্ট নেব। কিন্তু তার আগে একটু তোমাদের কাছে চলে যাব, যে তোমাদের কোনো বিষয় সম্পর্কে যদি বুঝতে প্রবলেম হয় তো সেটা একটু বলতে পারো। দেন আমি চলে যাব এই সিগনিফিকেন্স সম্পর্কে, এর গুরুত্ব সম্পর্কে, এবং এটাকে সংবিধান সংশোধনযোগ্য করা যায় কিনা, বা এর এগেনস্টে কি কি কেস হয়েছে সেগুলো সম্পর্কে আমি ডিটেলসে বলবো এখন। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করতে পারো। নেই তো? আচ্ছা চলো, এবার আমরা এখান থেকে দেখব যে এই যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন, সরি আমাদের প্রিয়াম্বেলটা রয়েছে, এই প্রিয়াম্বেলে এটা কি সংবিধান সংশোধনযোগ্য, এটাকে কি সংশোধন করা যায়, সেই সম্পর্কে আমরা একটু এখান থেকে দেখে নেব। দেখো আমি অলরেডি কিন্তু তোমাদের বলে দিয়েছি, একটুখানি দাঁড়াও। হ্যাঁ, দেখো আমি অলরেডি কিন্তু তোমাদের বলে দিয়েছি যে না, 42 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1976-এ 3টে শব্দ আমরা যোগ করেছি, 3 ওয়ার্ডস আমরা যুক্ত করেছি। কি কি ওয়ার্ড যুক্ত করেছি, সোশ্যালিস্ট, সেকুলার, এই যে 3টে শব্দ আমরা যুক্ত করেছি। তো অলরেডি কিন্তু আমাদের সংবিধান সংশোধন হয়ে গেছে, তাই না? তো যেহেতু সংবিধান সংশোধন হয়ে গেছে, তার মানে কি, সরি সংবিধান না, আমাদের প্রিয়াম্বেল সংশোধন হয়ে গেছে। অতএব কি করা যেতে পারে না, আমাদের এই প্রিয়াম্বেলকে আমরা কি করতে পারি, সংশোধন করতে পারি। কিন্তু একটা কথা আছে এখানে, তাহলে কি করা যাচ্ছে না, আমাদের এই প্রিয়াম্বেলকে আমরা সংশোধন করতে পারি, কিন্তু মূল যে কথাটা এখানে আমার জানা দরকার সেটা হচ্ছে, এটাকে যদি আমি সংশোধনও করি, ঠিক আছে, সংশোধনও করি, কিন্তু এর যে মূল কাঠামো, মেন যে স্ট্রাকচার, মূল কাঠামো, এটাকে কিন্তু আমি কোনোভাবে চেঞ্জ করতে পারবো না। কি বললাম তাহলে, আমি সংবিধান এই প্রস্তাবনাকে সংশোধন করতেই পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু এটার যে মূল স্ট্রাকচার সেটাকে কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। আর এই যে ব্যাপারটা, এই যে মেন স্ট্রাকচারকে চেঞ্জ করা যাবে না, কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, এটা যে সালে হয়েছিল বা যে কেসের মাধ্যমে আমরা এটা পেয়েছিলাম,
সেটা হচ্ছে 1973-তে কেশবানন্দ ভারতী কেসের মাধ্যমে কিন্তু আমরা এটা পেয়েছিলাম। কিসের মাধ্যমে? 1973-তে কেশবানন্দ ভারতী এই কেসের মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট আমাদেরকে জানিয়েছিল কি না, আমরা অবশ্যই প্রিয়াম্বেলকে সংশোধন করতে পারি, তবে কন্ডিশন একটাই যে আমাদের মেন স্ট্রাকচার, সেই মেন স্ট্রাকচারকে কিন্তু আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। ওকে, এবং দেখো এই যে 1973-তে কেশবানন্দ ভারতী কেসের মাধ্যমে আমরা এটা অর্জন করলাম, এবং এরই পরে 1976-এ 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমরা সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার, আর কি না সংহতি যে আমাদের শব্দটা, এই তিনটে শব্দ কিন্তু আমরা অ্যাড করেছি, মানে যেটাকে আমরা বলি ইন্টিগ্রিটি। ঠিক আছে, এই তিনটে শব্দ কিন্তু আমরা অ্যাড করেছি কিসে? আমাদের সংবিধানের প্রস্তাবনায়। ঠিক আছে, তাহলে আমাদের প্রস্তাবনা অবশ্যই সংশোধনযোগ্য। কোন কন্ডিশনে? না, এর মেন স্ট্রাকচারকে আমরা চেঞ্জ করতে পারবো না। এবং এটা কোন কেসের মাধ্যমে এসেছিল? 1973-তে কেশবানন্দ ভারতী যে কেসটা হয়েছিল সেই কেসের মাধ্যমে কিন্তু এই রেজাল্টটা এসেছিল, এবং যার দৌরান 42তম অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে আমাদের সংবিধানকে, প্রস্তাবনাকে আমরা 1976-এ গিয়ে চেঞ্জ করি, এবং তিনটে শব্দ কিন্তু আমরা এখানে অ্যাড করি। এবার দেখো যেহেতু কেসের কথা আসলো, যে এই প্রস্তাবনা রিলেটেড যে কেসগুলো আছে, দেখো এখন পরীক্ষায় তুমি একটু খেয়াল করে দেখবে ডব্লিউবিসিএস এর মেনের কোশ্চেনগুলো যদি তোমরা একটু অ্যানালাইসিস করো, আমি যদিও তোমাদের এখনো দিইনি, তো মেনের কোশ্চেনগুলো যদি তোমরা একটু অ্যানালাইসিস করো, তো সেখানে দেখতে পাবে যে টোটাল পলিটি ওই বিভিন্ন কেস, বিভিন্ন অ্যামেন্ডমেন্ট, বিভিন্ন আর্টিকেল, এই সমস্ত জায়গা থেকে প্রশ্ন আসছে। তো সেহেতু আমরা এখন এখান থেকে যে মেন কেসগুলো হয়েছিল সেই কেসগুলো আমরা এক এক করে দেখে নেব। দেখো প্রথম যে কেসটা হয়েছিল, ঠিক আছে, সেটা হয়েছিল 1960-তে। একটু লিখে নেবে প্রত্যেকে, হ্যাঁ। 1960-তে প্রথম যে কেসটা হয়েছিল সেটা বেরুবাড়ির মামলা, বেরুবাড়ির মামলা এটা হয়েছিল। এবং দেখো এটাই সুপ্রিম কোর্ট জানায়, দেখো সব ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট জানাবে, হ্যাঁ, এটা আমি আর লিখছি না। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি জানায়? যে না, সংবিধান, এই যে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, এটা সংবিধানের অংশ নয়। তাহলে কি এই প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, এটা বলে কত সালে? 1960-তে। ঠিক আছে, এরপরেই দেখো 1973-তে কেস হয়। 1973-তে আমি তো বলেই দিলাম কেশবানন্দ ভারতী কেস, আমি আর লিখছি না। এখানে কি বলা হয়? যে না, সুপ্রিম কোর্ট বলে এই প্রস্তাবনা কিসের অংশ? সংবিধানেরই একটা অংশ। প্রথমে বললো কি 1960-তে, না, প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, বাট 1973-তে কেশবানন্দ ভারতী কেসে বলা হয় যে প্রস্তাবনাটা কি? সংবিধানের অংশ। প্রস্তাবনা সংবিধানেরই অংশ, এটা কিন্তু বলে 1973-তে। এরপর কি হয় দেখো, এরপরে 1993-তে গিয়ে আরেকটা কেস হয়, যেটা হচ্ছে 1993-তে গিয়ে আরেকটা কেস হয়, যে কেসটা হয়েছিল এস.আর. বামাই, এই কেসটা হয়েছিল। দেখো এই কেসের ক্ষেত্রে কিন্তু তখনকার যে বিচারপতি, এই ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছে, বিচারপতি কি বলেছিল? প্রস্তাবনা হচ্ছে কি? প্রস্তাবনাটা হচ্ছে সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। তাহলে দেখো প্রথমে আমরা কি পেলাম? 1960 কেসে আমরা পেলাম যে না, প্রস্তাবনাটা কি? সংবিধানের অংশ নয়, বেরুবাড়ি মামলাতে বলা হয়েছিল। বাট 1973-তে বলা হয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ, এবং 1993-তে কি বলা হয়? যে না, প্রস্তাবনা সংবিধানের অংশ। এরপরে এলআইসি অফ ইন্ডিয়ার একটা কেস হয়েছিল। এলআইসি অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এলআইসি অফ ইন্ডিয়ার কেস হয়েছিল। ঠিক আছে, এই যে কেসটা হয়েছিল কত সালে হয়েছিল? এটা 1995-এ হয়েছিল। ঠিক আছে, এই কেসেও কিন্তু বলা হয় এই প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, মোটামুটি এই চারটে কেস আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরও 3-4টে কেস এখান থেকে হয়েছে, কিন্তু ওগুলো ইম্পর্টেন্ট না, কোনো কাজে লাগবে না।
জাস্ট এই 4টে কেস কিন্তু আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার চলে আসি আমাদের সংবিধান সম্পর্কে কারা কি বলেছে, মানে কে কি বলেছে সেইগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব, ঠিক আছে? তো দেখে নাও, প্রথমেই তো আমি বলে দিলাম যে না, পলিটিক্যাল হরোস্কোপ কে বলেছিল? কে এম মুন্সি। 1 নাম্বার, কে এম মুন্সি কি বলেছিল? মুন্সি বলেছিল পলিটিক্যাল হরোস্কোপ। একটু লিখে নেবে প্রত্যেকে। পলিটিক্যাল হরোস্কোপ বলেছিল কে? কে এম মুন্সি, ঠিক আছে? তারপরে কি বলে দেখো, যদি আমি দেখি আর্নেস্ট বার্কার, আর্নেস্ট বার্কারের মত যদি আমরা দেখি, আর্নেস্ট বার্কার কি বলেছে? এ কি নোট টু দ্য কনস্টিটিউশন। একটু লিখে নেবে, এ কি নোট টু দ্য কনস্টিটিউশন, ঠিক আছে? তারপরে দেখো ঠাকুরদাস ভার্গব, ঠাকুরদাস ভার্গব তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন। সংবিধান হচ্ছে, প্রস্তাবনা হচ্ছে সংবিধানের আত্মা, দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন। ওকে, তারপরে দেখো আরেকটা তো আমি প্রথমেই বলে দিলাম, একদম প্রথমেই বলেছিলাম যে আইডেন্টিটি কার্ড, হ্যাঁ, পার্কলিওয়ালা বলেছিল আইডেন্টি কার্ড অফ ইন্ডিয়া, সরি আইডেন্টি কার্ড বলেছিল সংবিধানকে, ঠিক আছে? তো এইগুলো একটু দেখে নেবে, এগুলো একটু মুখস্থ করে নেবে, এইগুলো তো বোঝানোর কিছু নেই। তো এই হচ্ছে আমাদের টোটাল প্রিয়াম্বেলটা গেল। আমি এই টোটাল প্রিয়াম্বেলের উপর এমসিকিউ প্র্যাকটিস সেট দিয়ে দেব, তোমরা প্র্যাকটিস করো। আর আরও একবার দেখো, যদি কোথাও প্রবলেম হয় তো এখন আমাকে জানাতে পারো।